অপরের সম্পত্তি প্রতারণা করে নিজ নামে বাগিয়ে নেওয়ার জন্য নানা কৌশলে সৃজন করা হয় জাল দলিল। কখনো নিরক্ষর মালিককে প্রলোভন দেখিয়ে, কখনো বা টাকার লোভ দেখিয়ে, কখনো বা মালিকের অজান্তে অন্য লোককে মালিক সাজিয়ে গোপন জাল দলিল তৈরি করা হয়। তবে জাল দলিল যেভাবেই সৃজন করা হোক না কেন, জাল দলিল মূল মালিক বা তার ওয়ারিশদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই জাল দলিল সম্পর্কে জানার জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে। তামাদি আইনের প্রথম তফসিলের 91 অনুচ্ছেদ অনুসারে এই মামলা জাল দলিল সৃজন সম্পর্কে জানার 3 বছরের মধ্যে করতে হবে। জাল দলিল চেনার উপায়। তো দর্শক, জাল দলিল কিভাবে চিনবেন? জাল দলিল সৃজনকারীর বিরুদ্ধে দণ্ডবিধির 406, 420, 463, 473 ধারায় শাস্তির জন্য ফৌজদারি মামলা করা যাবে। জাল দলিল বাতিলের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর বিধান অনুসারে মামলা করা যাবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারা অনুসারে দলিল আংশিক বাতিলের মামলাও করা যাবে। দলিল বাতিলের সাথে সম্পত্তির দখল পাবার মামলাও করা যায়। আদালত দলিল বাতিলের আদেশ রায় প্রদান করলে ডিক্রির একটি কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে প্রেরণ করবেন। উক্ত কপির আলোকে রেজিস্ট্রি অফিস দলিল বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট বালামে লিপিবদ্ধ করে রাখবেন। দলিল বাতিলের মামলায় কোর্ট ফি আইনের 2য় তফসিলের 17(3) অনুচ্ছেদে বর্ণিত কোর্ট ফি প্রদান করতে হবে। দলিল যার ব্যর্থ স্বার্থ আছে তিনি কেবল দলিল বাতিলের মামলা করতে পারবেন। এখন দর্শক, এই জাল দলিল চেনার উপায় কী? কীভাবে জাল দলিল চিনবেন? ভুয়া নথিপত্র বা জালিয়াতির মাধ্যমে এনআইডি যারা তৈরি করে সেই চক্রের প্রথম ও প্রধান টার্গেট থাকে জমি দখল বা জাল দলিল তৈরি। এক্ষেত্রে জালিয়াতি চক্রের প্রথম টার্গেট হয় দামি ও পতিত জমি। যখন কোনো জমির দীর্ঘদিন ধরে খাজনা দেওয়া হয় না কিংবা জমিতে কেউ থাকে না, তখন সেই জমির মূল মালিকের একটি ভুয়া এনআইডি তৈরি করা হয়। তারপর সেই জমি বিক্রি ও দখলের উদ্যোগ নেওয়া হয়। 5-10 বছর ওই জমির কোনো খোঁজখবর না রাখলে, খাজনা না দিলে, তখন এরকম জমি খোঁজে ওই চক্রগুলো। এরপরই ভুয়া এনআইডির মাধ্যমে ওইটার একটা দলিল তৈরি করে। কাউকে আবার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েও জমি বিক্রি করা হয়। এভাবেই জালিয়াত চক্রগুলো জমি দখল ও বেচাকেনা করে। সাধারণ জমি নামজারি বা দলিল তৈরি হয়ে থাকে সারা দেশের সাব রেজিস্ট্রি অফিসগুলোর মাধ্যমে। সেখান থেকেই বেশিরভাগ জালিয়াতির ঘটনাগুলো ঘটে থাকে। অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করেও দলিলদাতা বা গ্রহীতার সাজা হয়। এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের জালিয়াতির মাধ্যমে সাক্ষ্য যাচাই, সত্যতা যাচাই করিয়ে নেওয়া যেতে পারে। এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়। তবে খেয়াল রাখতে হবে, অনেক আগের দলিলে আগের চিহ্নিত কিছু সিল ব্যবহারই থাকে। আগের দলিল কিন্তু সিল যদি নতুন হয় তাহলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। একই সঙ্গে তারিখটিও ভালোভাবে যাচাই করতে হবে। এছাড়া অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয়। জাল দলিলে জমি দখল হলে কি করবেন? তো দর্শক, আপনার ওই জাল দলিল দেখিয়ে যদি জমি দখল করে ফেলে তখন কি করবেন? একটা জমি একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। এক্ষেত্রে ভূমি খাতের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলেছেন, সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিককে তা নির্ণয় করতে হবে।
ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কি না সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায় যে সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে, তাহলে বুঝতে হবে কোনো জটিলতা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময় যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কিনা তা যাচাই করে দেখা, দাগ নম্বর, ঠিকানা এসব ঠিক আছে কিনা এসব যাচাই করতে হবে। সম্প্রতি কোনো আমমুক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কিনা যাচাই করতে হবে। কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে। দলিলটি রেজিস্ট্রি করা কিনা এবং দলিল দাতার সঙ্গে গ্রহীতার সম্পর্ক কী তা যাচাই করতে হবে। জমিজমা কেনাবেচার ক্ষেত্রে কিছু বিষয় বিশেষ নজর দিতে হবে। তাই জমি কেনাবেচার আগে জমির তারিখটা, ঠিকানা সব কিছু ভালোভাবে দেখলে এবং ভায়া দলিলগুলো সবগুলো পর্যবেক্ষণ করে তারপরে জমি কেনাবেচা করবেন।